নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার উপস্থিত একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে, একজন জাতকের অনলাইন প্রেডিকশন নিয়ে। প্রথমত বলি, আমার ভাবতে খুব ভালো লাগছে যে কোনো এক ডাক্তারবাবু মারফত আপনি আমার নাম্বারটি পেয়েছেন। তিনি রেফার করেছেন আপনার জীবনের যে প্রবলেম চলছে, বহুদিন আগে থেকে যেটা শুরু হয়েছে, সেটাকে শর্ট আউট করার জন্য বা ক্ল্যারিফাই করার জন্য তিনি আমার নামটা যে সুপারিশ করেছেন, এর জন্য আমার খুব ভালো লাগছে। সেই সঙ্গে ভীষণ খারাপও লাগছে সেটা হচ্ছে আপনি আমার অফিস নাম্বারে আপনার অনলাইন প্রেডিকশন করাবার জন্য যখন জানিয়েছেন, তখন আপনি যেভাবে নিজেকে প্রকাশ করেছেন আপনার ব্যবহারের মধ্যে দিয়ে, তাতে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, তা হচ্ছে আপনি আমার ইউটিউব চ্যানেল বা আমাকে সেরকম ভাবে ফলো করেন না। সেরকম ভাবে কেন, একদমই ফলোই করেন না। এবং তাই জন্যই কিন্তু আমি অনলাইন প্রেডিকশন করাতে চাই, তারপরে দেখা যাচ্ছে সকাল 10টার সময় দুটো প্রশ্ন পাঠাচ্ছেন, নিজের কিছু বলার আছে হঠাৎ করে বিকেল 3টের সময় জানাচ্ছেন, হঠাৎ করে মাথায় কিছু প্রশ্ন জেগে গেছে রাত 9টার সময় জানাচ্ছেন। প্রয়োজন হয় না। আমি বারবার ধরে বলেছি যে ডেট অফ, যদিও আপনাকে বলে কোনো লাভ নেই, তার কারণ আপনি তো আমার অনুষ্ঠান দেখেননি, তাই আপনি জানেন না। যে ডাক্তারবাবু আপনাকে আমার নামটি রেফার করেছিলেন, তার বলে দেওয়া উচিত ছিল যে আপনার যা কিছু জানাবার সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে জানাবেন। রাত 10টার সময়, রাত 11টার সময়, সন্ধ্যে 7টার সময়, রাত্রি 9টার সময় কখনো জানাবেন না। আর এত কিছু ইতিহাস লেখার কোনো প্রশ্ন নেই। আমার কাছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে চোখের কর্নিয়ার ছবি পাঠিয়ে দেবেন। আর যদি কিছু স্পেসিফিক ভাবে জানার থাকে, সেই প্রশ্নগুলো জানালেন। তার বাইরে আপনার যন্ত্রণা, আপনার কষ্ট, আপনার ফিলিংস, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, অ্যাকচুয়ালি একজন অ্যাস্ট্রোলজারই, তবুও সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিশেষ করে তিনি সমাজ সংস্কারক নয়। আপনার যন্ত্রণা, কষ্ট, দুঃখ এইগুলো শুনে রেসপন্স করার কাজ আমার নয়। আমি একজন প্রেডিক্টর, এটা জানা প্রয়োজন আছে। যাই হোক, এই ভুলটা আপনি করেছেন। বারংবার আপনি সময়ের বাইরে গিয়ে অসময়ে আপনার মনের ফিলিংস হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েই হোক, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েই বেশিরভাগ সময় আপনি জানিয়েছেন। আপনি তো জানেনই না, যেহেতু আপনি আমাকে ফলো করেন না, যে আমি রাজ্যের বাইরে আমন্ত্রিত চেম্বারে গিয়েছিলাম। আমি কালকে জাস্ট ফিরেছি, ফিরেই আজকে আমি বসে গেছি অনলাইন প্রেডিকশন করার জন্য। যারা যারা আমার স্টুডেন্ট নয় বা যারা এখনো আমার কাছে আসেনি, তারা তো জানো না যে আমার অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যারা আমার কাছে এসেছো বা যারা আমার কাছে মানে প্রেডিকশন করিয়েছো, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছো, তারাই জানো আমার অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার। অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সকাল 6টা থেকে মানে রাত 2-3টে পর্যন্ত খোলা রাখার জন্য কিন্তু নয়। অফিসের যখন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। কেননা যখন আমি আউটডোর চেম্বারে যাই, তখন অফিসের মানুষজন 2-1জন আমার সাথে থাকে, তো আমি দেখি রাত 10টার সময়, রাত 9টার সময়, তারপরে দেখা যাচ্ছে এই যে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে যা জানাবার জানাবে। তোমাদেরকে এই অধিকারটা কে দিয়েছে আমি বুঝলাম না, যে রাত 10টার সময় আমার হঠাৎ করে কিছু প্রশ্ন আছে বা আমার কিছু বলার আছে, সেটা আমি জানিয়ে দিলাম না। কেবলমাত্র গুড মর্নিং, গুড নাইট ছাড়া কোনো কথা যদি বলতে হয়, অফিসে
অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে সেটা সকাল 10টা মানে বেলা 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। আর এমনি যদি ফোন করতে হয় তাহলে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। 10টা থেকে দুপুর 2টো এই সময়টার মধ্যে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে, এভরিথিং। এর বাইরে অহেতুক হোয়াটসঅ্যাপ করা বা অহেতুক ফোন করার স্পর্ধা তোমরা দেখাও কি করে? তোমাদের কাছ থেকে আমি বেশি কিছু আশা করি না। তার কারণ আমি জানি যে বিশেষ করে কি আর বলবো, বলতে গেলে এখন শুনতে খারাপ লাগবে, তোমরা নির্বোধ, মানসিকভাবে আমরা ভীষণ অশিক্ষিত। আমরা নিজেরা ছন্ন ছাড়া জীবনযাপন করি আর সবাইকে ছন্ন ছাড়া জীবনযাপন করছে মনে করি। ফার্দার যেন এই ভুলটা না হয়, ফার্দার যেন এই ভুলটা না হয়। হোয়াটসঅ্যাপ করা, ফোন করা, যা কিছু করা, সেটা কিন্তু সকাল 10টা থেকে বা বেলা 10টা থেকে দুপুর 2টোর মধ্যে, 10 AM to 2 PM এর মধ্যে। তারপরে, তার আগে বা তারপরে কখনোই কিন্তু নয়। এটা জানিয়ে রাখলাম। এই ব্যক্তিগত প্রেডিকশন এটি আমি জানি। তাও একটা কথা আমি জানিয়ে রেখে দিই, যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে এসেছিলে এবং তোমরা বলেছিলে স্যার, আমি তো বারবার ধরে বলি তুমি ভালো করে চিন্তা করো, তোমরা কেননা তোমরা বাচ্চা, তাই জন্য বলি বাবা মাকে জিজ্ঞাসা করো, তুমি চিন্তা করো, তুমি আমার কাছে স্যারেন্ডার করতে পারবে তো, মানে আমি যেমন বলবো সেরকম ভাবে চলতে পারবে তো। যখন তোমরা রেমেডি নিয়েছিলে স্যার আপনি যা বলবেন আমরা তাই শুনবো বলে এসছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তারপরে দেখা গেছে আমি যখনই বলেছি সকাল 6টার মধ্যে গুড মর্নিং জানাবে, রাত 11টার পর গুড নাইট জানাবে, এই সময় পড়বে, এইটুকু বিশ্রাম নেবে, তোমরা আর আমার সাথে কোনো সম্পর্ক রাখোনি। এখন মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তার জন্য এখন স্যার প্রীতি দেখাচ্ছ। এটা আমার আশীর্বাদ রইল। আমি জানি যদিও এই আশীর্বাদটা ফলবে না, তবুও এই আমার আশীর্বাদ রইল। তোমরা যদি খাতায় 30% লিখে আসো, যতটুকু লিখে আসবে ততটুকুই যেন তোমরা রেজাল্টে পাও। কখনো ফেল করার হলে ফেল করবে, থার্ড ডিভিশন যাওয়ার হলে থার্ড ডিভিশন যাবে, এমন যেন কখনো না হয়। কেননা বহু এরকম স্টুডেন্টের হয়েছে, আমার কাছে এসছে, রেমিডিয়াল কোর্সে অ্যাপ্লাই করেছে, তারপর আর আমার সাথে যুক্ত নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে রেজাল্টের সময় বলছে স্যার আমি 80% পেয়ে গেছি, অথচ পড়েনি। তখন তারা বলেছে আপনার জন্য। কখনো নয়। তোমরা শিশু, তোমরা বাচ্চা, তোমাদেরকে আমি অভিশাপ নয় আশীর্বাদ দিচ্ছি। যতটুকু তোমরা পড়াশোনা করেছো, যতটুকু তোমরা খাতায় লিখেছো, ততটুকুই যেন তোমরা নাম্বার পাও, তার বেশিও যেন না পাও। কখনো তার একটা নাম্বার তার বেশি যেন না পাও, আর তার কমও যেন না পাও। এটা তোমাদের আমি আশীর্বাদ দিয়ে রাখলাম। কখনো তোমরা 30% লিখে 80% রেজাল্ট পেয়ে যাবো, স্যারের বাপা ধরলে স্যারের আশীর্বাদ, এই চিন্তাটাই যেন কখনো তোমার মধ্যে না আসে বা তোমাদের মধ্যে না আসে। আমি আজকে যার প্রেডিকশনটি করছি তার তিনি সঠিক মতন আমাকে চেনেন না, জানেন না, এটা আমি বোঝাও হয়ে গেছে। আমি তবুও এখন জন্ম ছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে বারবার ধরে বলবো না। কেননা আমি বারবার ধরে বলেছি যে আমাকে জানো, বোঝো, চেনো, আমার অনুষ্ঠান দেখো, তারপর আমার কাছে এসো। তাহলে হঠাৎ করে আমি ফিস ডিপোজিট করে দিলাম, এবার আমার প্রেডিকশন চাই, আমি আবার তোমাদেরকে বোঝাতে শুরু করলাম। এটা অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাস নয়। জন্মছক যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই জাতকের কিন্তু তুলা লগ্ন এবং বৃষ রাশি লক্ষ্য করা যাচ্ছে। তুলা লগ্ন এবং বৃষ রাশি লক্ষ্য করা যাচ্ছে। লগ্নে অর্থাৎ তুলার ঘরে অর্থাৎ শুক্রর ঘরে রাহু এবং সূর্য বসে রয়েছে। তাহলে লগ্নেই কিন্তু কি হচ্ছে, দুর্ভাগ্য যোগ সৃষ্টি হয়ে গেল। পরবর্তীকালে আমি আলোচনা করব কেন। শুক্রের ঘর, সেখানে নিচস্থ সূর্য বসে রয়েছে, সূর্য তুলার ঘরে নিচস্থ মানা হয়, তার মধ্যে রাহু চলে এসছে। তাহলে রাহু এবং সূর্যের একত্রীকরণ গ্রহণ দোষ মারাত্মক নেগেটিভ প্রভাব বিস্তার করলো লগ্নে। এবার সেকেন্ড হাউসে যদি লক্ষ্য করা যায়, বৃশ্চিকের ঘরে মঙ্গলের ঘরে নেপচুন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই,
6 নাম্বার ঘরে মিনের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। তাহলে বৃহস্পতির ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, 6th হাউস অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে। আচ্ছা, 7 নাম্বার ঘর মেষের ঘর, মঙ্গলের ঘর, কেতু বসে রয়েছে। 8 নাম্বার ঘর বৃষর ঘর, শুক্রর ঘর, চন্দ্র বসে রয়েছে। 9 নাম্বার ঘর মিথুনের ঘর, বুধের ঘর, মঙ্গল বসে রয়েছে। তাহলে 9th হাউসে বুধ এবং মঙ্গলের একত্রীকরণ সঠিক হলো না। মান সম্মানের জায়গাটাই কিন্তু টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, মান সম্মানের জায়গাটাই কিন্তু ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 10 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 10 নাম্বার ঘরটা কর্কটের ঘর, চন্দ্রের ঘর, সেখানে শনি বসে আছে। 10 নাম্বার ঘরটা পজিটিভ হলো না। 11 নাম্বার ঘরটা যদি দেখা যায় সিংহের ঘর, সূর্যের ঘর, তাহলে সেখানেও যেটা লক্ষ্য করা যাচ্ছে দুর্ভাগ্য যোগ সৃষ্টি হচ্ছে। কেন না, শুক্র বসে রয়েছে। আবার 11 নম্বর এবং 1 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হলো। কেন? রবির ঘরে শুক্র, শুক্রের ঘরে রবি বসে রয়েছে। 12 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, উচ্চস্থ বুধ 12 নাম্বার ঘরে বসে রয়েছে। তার মানে একটা খারাপ মানুষের হাতে আমি পাওয়ার দিয়ে দিলাম, একটা খারাপ মানুষের হাতে আমি অস্ত্র তুলে দিলাম। আবার সেখানে প্লুটো বসে আছে, ছাগনি, ম্যান আইডেন্টিফিকেশন, সিচুয়েশন হ্যান্ডেল করা, এই জায়গাগুলো 12 নাম্বার ঘরে কিন্তু চলে গেল। 12 নাম্বার ঘর মানে কি বলেছি? ব্যয়ের স্থান। আমি যদি এখন খুব ভালো মতন স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, 1 নাম্বার ঘরে শুক্র এবং বৃহস্পতি ফ্লাকচুয়েশনের জায়গা, স্ক্যাটারলি মুভ করার জায়গা। 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 3 নাম্বার ঘরে বুধ বসে রয়েছে, বৃহস্পতি বুধ, স্ক্যাটারলি মুভ করা, ফ্লাকচুয়েশন, মানসিকতা, মনোভাবের জায়গায়। 4 নাম্বার ঘরে শনি মঙ্গলের বীজযোগ সৃষ্টি হচ্ছে। 5 নাম্বার ঘরে রাহুর অবস্থান, রাহু এবং শনি স্নাতিদ্য সৃষ্টি করছে, সেখানে প্লুটো বসে রয়েছে। 6 নাম্বার ঘরে মিনের ঘরে বৃহস্পতির ঘরে কিন্তু নেপচুন বসে আছে। 7 নাম্বার ঘরে মঙ্গলের ঘরে, মেষের ঘরে ইউরেনাস বসে আছে। 8 নাম্বার ঘরে বৃষর ঘরে, শুক্রের ঘরে চন্দ্র বসে আছে। 9 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 10 নাম্বার ঘরে জোরালো কিন্তু গ্রহণ দোষ, শনি এবং রবির একত্রীকরণ। এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কি? 8 নাম্বার ঘরে কিন্তু বসে আছে, উচ্চস্থ অবস্থায় বসে আছে, কিন্তু নেগেটিভ ঘরে মারক স্থানে বসে আছে। 11 নাম্বার ঘরে রবির ঘরে কেতু বসে আছে। রবি নেগেটিভ হয়ে গেছে। কেতু কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ারে নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়। তাহলে 11 নাম্বার ঘর মানে কি? কর্মফলের জায়গা, নেগেটিভ হয়ে গেল, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। 12 নাম্বার ঘর কন্যা রাশির ঘর, বুধের ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। প্রথমত আমি যেটা লক্ষ্য করতে পারছি, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি কিন্তু 3 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 3 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরে বসে রয়েছে, কিন্তু 12 নাম্বার ঘরে হিট করছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে সূর্যের অবস্থান 1 এবং 11 নম্বর ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে, এবং চন্দ্র উচ্চস্থ কিন্তু 8 নাম্বার ঘরে বসে রয়েছে। এবং মঙ্গলকে যদি লক্ষ্য করা যায়, তাহলে বুধের ঘরে বসে রয়েছে 2 নাম্বার, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, এবং সেই বুধ কিন্তু পাওয়ারফুল হয়ে বসে রয়েছে, কিন্তু 12 নাম্বার ঘরে বসে রয়েছে। 12 নাম্বার ঘর মানে কি? 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব আছে তার ব্যয়ের স্থান হচ্ছে 12 নাম্বার ঘর। 12 নাম্বার ঘরকে আমরা ব্যয়ের স্থান বলি। আমাদের যে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের যে 11টা দিককে, তার ব্যয় হয়ে যাওয়ার স্থান হচ্ছে 12 নাম্বার ঘর। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই জাতকটি কিন্তু ইঞ্জিনিয়ার, একদম চ্যালেঞ্জ কার সাথে বলে দেওয়া যায়। এবং খুব ভালো মতন যদি দেখা যায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার তার চান্স রয়েছে, কিন্তু সেক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট সে কোনো মতেই কিন্তু পাবে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যে প্রথমেই আমি জানিয়ে রাখি যে আমি যদি খুব ভালো মতন মঙ্গল, শনি, শুক্রের অবস্থান বা বৃহস্পতি, সূর্যের অবস্থানও লক্ষ্য করি, তার যে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা অনেক ক্ষেত্রে নেগেটিভ থেকে গেছে। এবার আমি যখন এর কিন্তু 6th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, বিজনেস নয় কর্ম করবে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে
যে সূর্য নিচস্থ হয়ে বসে রয়েছে 1 নাম্বার ঘরে, তাহলে 1 নাম্বার ঘর মানে কি? স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো। তাহলে সেখানে সূর্য নেগেটিভ হয়ে বসে রয়েছে, কেননা শুক্রের ঘরে, তুলার ঘরে সূর্য পাওয়ারলেস হয়ে যায়, এবং শুক্র এবং সূর্য মানে কি হয়? দারিদ্র যোগের আন্ডারে চলে যায়। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি যেই স্থানেই কাজ করব, মূলত এর এখন প্রবলেম যেটা আমি দেখতে পাচ্ছি কাজ নিয়ে, কর্ম নিয়ে। তাহলে কর্মের জায়গায় কি হচ্ছে? এই যে ফল ডাউন করে যাওয়া এবং সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স, এবং 1 এবং 11 নাম্বার ঘর, 1 নাম্বার লগ্নভাব এবং 11 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। তাহলে কি হয়ে যাচ্ছে? দেখা যাচ্ছে অর্গানাইজেশন, সংস্থা, বস, এদের সাথে কোরিয়াল রিলেশন কখনোই থাকবে না, বরং এদের দ্বারা দেখা যাবে সারাক্ষণ ধরে আমি উদ্বিগ্ন হয়ে রয়েছি। যে কোনো মুহূর্তে কিন্তু আমার কর্ম চলে যেতে পারে, কর্ম পরিবর্তন, মানে কর্মের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার 1 নাম্বার ঘর, এই যে সূর্য এবং রাহুর অবস্থান, কি হচ্ছে? সূর্য এবং রাহুর একত্রীকরণে যে গ্রহণদোষ সৃষ্টি হয়, বসের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, কোরিয়াল রিলেশনের জায়গাটা কখনোই ভালো হওয়া সম্ভব নয়। 1 নাম্বার ঘর, 1 নাম্বার ঘর নিয়ে আমি আরো পরে আসছি। আবার যদি 6 নাম্বার ঘর দেখি, 6 নাম্বার ঘর টেরিফিক হয়ে রয়েছে। আবার যদি 10 নাম্বার ঘরটা দেখি, তাহলে 10 এবং 8 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। কেন? 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ চন্দ্র 8 নাম্বার ঘরে বসে রয়েছে, মারক স্থানে বসে রয়েছে। লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার, আমি কাউকে বলতে পারছি না আমার যন্ত্রণার কথা, কিন্তু মনে মনে আমি বিধ্বস্ত হয়ে যাচ্ছি, মানসিক ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছি, এবং অস্তিত্ব সংকটের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই কাজটা ফসকে যাবে না তো? একটা ভালো কাজ পাচ্ছি না, এই যে সারাক্ষণ একটা হতাশা কাজ করছে, সারাক্ষণ একটা ভয় কাজ করছে, সারাক্ষণ একটা কম্পন কাজ করছে, এই কাজটা চলে গেলে করবো কি, অন্য কোথাও ভালো কাজ পাচ্ছি না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, চন্দ্র 8 নাম্বার ঘরে শুক্রের ঘরে যখন থাকে, এবং শুক্র যখন 11th হাউসে হিট করে, আমি যে সিদ্ধান্ত গ্রহণ করব সেটাই ফ্লপ হয়ে যাবে। আমি যে কোনো সিদ্ধান্ত যখন গ্রহণ করছি, মনে করছি এই সিদ্ধান্তটা বোধহয় এবার আমার জীবনে ফ্রুটফুল রেজাল্ট দেবে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি, 1, 6, 10 কানেকশন, তাহলে এক্ষেত্রে প্রথমে 1 এর মধ্যে, যেহেতু এই যে 11 নাম্বার এবং 1 নাম্বার ঘর কর্মফল, এবং 1 নাম্বার ঘর মানে স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো, এর মধ্যে রাহুর অবস্থান চলে এসছে, অর্থাৎ দারিদ্র যোগের আন্ডারের মধ্যে রাহু চলে এসছে। সেই রাহু আবার যখন গ্রহণদোষ সৃষ্টি করেছে, তাহলে প্রচুর কর্ম পরিবর্তন করাবে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সিচুয়েশন পরিবর্তন করাবে, অ্যাটমসফিয়ার পরিবর্তন করাবে, মনের স্থিরতাটা। কখনো অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, ওই লক্ষ্যটা কি দেখতে পাচ্ছি তা নয়। তার কারণ আমি আগেই যেটা বললাম, শনি এবং চন্দ্রের দ্যাট রিফ্লেকশন, এবং দারিদ্র যোগের যে সৃষ্টি হচ্ছে শুক্র, সেই শুক্রের ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। তাহলে কি হয়ে যাচ্ছে? ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা সঠিক মতন হবে না। মানসিক ভাবে সর্বক্ষণ আমি উদ্বিগ্ন থাকবো, এবং সর্বক্ষণ আমি কিন্তু চিন্তান্বিত থাকবো, কি হয়। এদিকে আমি একজন ইঞ্জিনিয়ার, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, এই জাতকটি কারোর না কারোর কাছ থেকে তো জেনেছে, মানে ওই ডাক্তার বাবুর কাছ থেকেই হয়তো জেনে সে আমাকে জানিয়েছে 1 বছর আগে আমি আমার হাতের স্টোনগুলো খুলে রেখে দিয়েছিলাম। আমি যেটা জানলাম, আমাকে যেটা জানানো হয়েছে সেটা, 1 বছর আগে হাতের স্টোনগুলো খুলে রেখেছিলাম। তার আগে তো হাতের স্টোনগুলো পরেছিলাম, জেম স্টোনগুলো পরেছিলাম। তার আগে 1 বছর পরেছি, 6 মাস পরেছি। আর যদি 1 বছরের বেশি পরে থাকি, তাহলে নেগেটিভ যে ইনজেক্ট হয়ে যাওয়া। একটা কথা, তুমি কি হাতের মধ্যে জেমস্টোন পরেছিলে সেইটা আমি এখন বলতে চাই না, কিন্তু এটা তো তোমার মাথায় রাখার প্রয়োজন।
আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, আমি কাউকে দোষী সাব্যস্ত করবো না, কোনো অ্যাস্ট্রোলজারকে। তুমি গিয়েছিলে কেন? সে তার তার যে কি বলবো প্রফেশনাল এথিক্স সেটা ইমপ্লিমেন্ট করেছে। প্রথমত দেখা গেল আমার ছকের মধ্যে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে। একটা কথা চিন্তা করার প্রয়োজন। আমি জানি এই প্রেডিকশনটা কেউ শুনবে না, অনলাইনের প্রেডিকশন, কে কোথায় প্রেডিকশন করাচ্ছে, স্যার 5,000 টাকা 3,000 টাকা করে নিচ্ছে, আমরা শুনতে যাব কেন? কিন্তু শুনলে পরেই বুঝতে পারবে। দেখা গেল আমার মঙ্গলটা নেগেটিভ হয়ে রয়েছে, দেখা গেল আমার বৃহস্পতিটা নেগেটিভ হয়ে রয়েছে, দেখা গেল আমার বুধটা নেগেটিভ হয়ে রয়েছে, বা দেখা গেল যে কোনো আমার শনিটা নেগেটিভ হয়ে রয়েছে, এক বা একাধিক গ্রহ নেগেটিভ হয়ে রয়েছে। এবার যেই গ্রহটা নেগেটিভ হয়ে রয়েছে সেই গ্রহটার জেমস্টোন দেয়া হলো। আমি ধরে নিলাম জেমস্টোনের পাওয়ার আছে। জেমস্টোন সম্পর্কে আমি কোনো কিছু জানতেই চাই না, তবুও আমি ধরে নিলাম জেমস্টোনের পাওয়ার আছে। মঙ্গল বা বৃহস্পতি বা শনি বা বুধ যে প্ল্যানেটটার ইনফ্লুয়েন্সটা খারাপ, তার মানে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে সেই নেগেটিভ জায়গায় আমি স্টোন ইমপ্লিমেন্ট করলাম, মানে পাওয়ারটা ইনজেক্ট করলাম, তাহলে নেগেটিভিটিটা আরো ইনক্রিজ হয়ে গেল। হলো তো? যদি না হতো তাহলে তুমি মিনিমাম 1-1.5 বছর, তুমি এখনই বলবে 3-4 বছর স্টোন করেছিলাম, আমি জানি তুমি মিনিমাম 6 মাস 1 বছর তো স্টোন করেছিলে, চ্যালেঞ্জ কাজ করেই ছিলে, তুমি স্টোনে ভীষণ বিশ্বাসী। তাহলে স্টোন যে পড়েছিলে কি হলো? নেগেটিভিটিটা আস্তে 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 বৃদ্ধি পেতে পেতে কোন জায়গায় চলে গেছে। যখন নেগেটিভিটিটা বৃদ্ধি পেতে পেতে কোন জায়গায় চলে গেছে, তারপর তুমি স্টোন গুলো খুলে রাখলে কেন? যথারীতি স্টোন কাজ করবে না, তাই যথারীতি স্টোন কাজ করবে। স্টোনের কিন্তু কোনো ফাংশন নেই, আমি এই নিয়ে বেশি কথা বলতে চাই না। স্টোনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট কি হয়, নেগেটিভিটিটা কি হয়, ইনজেক্ট করে দেয়। গ্রহের বা আমাদের যে হরমোনের নেগেটিভিটিকে অ্যাবজর্ব করার ক্ষমতা তার কিন্তু নেই, এটা আমি একদম চোখের সামনে দাঁড়িয়ে দেখেছি। কিন্তু তার তো কিছু পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা যখন আমার শরীরের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, ইনজেক্ট হয়ে যাচ্ছে, সেটা নেগেটিভ ভাইব্রেশন মারাত্মক সৃষ্টি হয়। এর ফলে কি হচ্ছে, তুমি যখন খুলে রেখে দিয়েছো তখন সেই নেগেটিভিটি অত্যধিক বৃদ্ধি পেয়ে গেছে। যদি বৃদ্ধি না পেত, আমি একটিবারের জন্য বলছি না যে রেমেডি ইমপ্লিমেন্ট করা মানে সবকিছু পাইয়ে দেওয়া, আমি তার বিরোধিতা করি। আমি বারবার ধরে বলি, তোমাকে সফল হওয়ার উপযুক্ত করবে, সফল তোমাকেই হতে হবে। কিন্তু তুমি আমাকে বলো, রেমেডি অ্যাপ্লাই করার পর মানসিকভাবে, শারীরিকভাবে, হ্যাঁ, তারপরে তুমি তোমার ধরো কি বলবো, তোমার স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে তুমি কোন 1% আমার এই জায়গাটা উন্নত হয়েছে, কখনো কেউ বলে তোমার মনে হয়েছে? তুমি একটা জিনিস দেখো, কম্পেয়ার যদি আমি নর্মালি করি, আমার কাছ থেকে একজন রেমেডি নিল, 7 মাস 12 মাস বাদ দিয়ে দাও, রেমেডি নিল, এবারে দেখা গেল আরেকজন রেমেডি, আমার যে রেমেডি, এবং আরেকজন দেখা গেল স্টোন ইমপ্লিমেন্ট করলো। তুমি কাউকে না কাউ জিজ্ঞাসা করো, তারা বলবে রেমেডি নেওয়ার পর থেকে একটা মানসিক ভাবে আমি চেঞ্জ উপলব্ধি করছি, এবং যখন আমি অর্ধেকটা কর্ম করে থেমে যেতাম, এখন মনে হচ্ছে ফুল কর্ম করব। প্রতিবন্ধকতা সৃষ্টি হলে মনে হচ্ছে প্রতিবন্ধকতাটাকে ওভারকাম করে তবে ছাড়বো। কেন রেমেডি নিলে পরে আর কোন রকমের কোনো জীবনে প্রবলেম আসবে না তা তো নয়, আর তোমাকে কোনো কিছু পাইয়েও দেবে না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটি তোমাকে গেইন করতে হবে, এবং সেখানে অনেক জয় পরাজয় অনেক কিছু থাকবে। আমি বারবার ধরে বলেছি যে আমাদের মতন যারা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তাদের ক্ষেত্রে নয় যেতো নয় শেখো, হার বলে কিছু হয় না। কিন্তু যখনই আমার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তখনই আমি কোলাপস হয়ে যাচ্ছি, তখনই মনে হচ্ছে আর বোধহয় হলো না। তোমারই মতন কর্ম চেঞ্জ করে, এই করে হুন করে তুমি এখন অনেক কিছু অস্বীকার করতে পারো, নাহলে ওই কারণের জন্য কর্ম পরিবর্তন করেনি। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কেবলমাত্র আমার গুড অপরচুনিটির জন্য তুমি কাজ ছাড়োনি। তোমার ছকের দ্বারা পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় গেছো, গোটটা খেয়েছো, কাজ ছেড়ে অন্য জায়গায় ট্র্যাক চেঞ্জ করে দিয়েছো। পার্থক্যটা এখানেই হয়ে যায়। তুমি রেমেডি অ্যাপ্লাই করার পর আজ পর্যন্ত তুমি যে জেমস্টোন পড়েছো, বরং তোমার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আরো বেড়ে গেছে। তুমি ভালো মতন চিন্তা করো, যখন তুমি হাতে জেমস্টোন পড়েছিলে তার আগে তাও যে ফাইটিং স্পিরিটটা ছিল, এখন মনে হচ্ছে হাত তুলে দিয়ে আর কোনো কিছু ভালো লাগছে না, আমি বিপর্যস্ত হয়ে গেছি। মনে হচ্ছে কিনা? মনে হতেই হবে। আমি তো একদম কি বলি, আমি তাই জন্য মানুষকে একদম
ওপেন আমি দেখিয়ে দিই যে জেমস স্টোন হচ্ছে একটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স, যেটা আমার শরীরের মধ্যে তার তার যেটুকুই পাওয়ার থাকুক, যে পাওয়ারই থাকুক, সেটা কখনো একটা মানুষের মধ্যে পজিটিভিটি সৃষ্টি করতে পারে না, সেটা নেগেটিভ ইনফ্লুয়েন্স সৃষ্টি করে। এবার অনেক মানুষ অনেক প্রশ্ন করতে পারে, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব না, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু আমার জানা রয়েছে। তাহলে প্রবলেম যেটা হচ্ছে যে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্রের জায়গায় তোমার সার্ভিসের জায়গাটা কিন্তু নেগেটিভ নেই, কেননা 6 নম্বর ঘর এবং 3 নম্বর ঘর, তার মানে তুমি একজন শিক্ষিত মানুষ এবং তুমি কিন্তু যথেষ্ট জ্ঞান রাখো। এমন নয় আমি কিছুই জানি না বলে আমাকে কেউ আঘাত দিচ্ছে বা আমি সাকসেস হতে পারছি না, তা নয়। কিন্তু 1-6-10 কানেকশনের মধ্যে 1 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে গেল। 1 নম্বর ঘর মানে হচ্ছে যে ভিত, যে ভিতের উপর আমি দাঁড়িয়ে রয়েছি, আর 10 নম্বর ঘর মানে কি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন মান মর্যাদা উচ্চ শিক্ষা পিতা বা আমাদের মানে সংযোগের ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবনে আমাদের যে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব রয়েছে, সেই 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে তার ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জন্য। তাহলে 10 নম্বর ঘরটাই কিন্তু নেগেটিভ হয়ে গেছে এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরে চলে গেছে। 8 নম্বর ঘর মানে মারক স্থান, চন্দ্র মারক স্থানে চলে গেছে, উচ্চস্থ হয়ে রয়েছে। চন্দ্র বৃষ রাশিতে উচ্চস্থ মানা হয়, কিন্তু মারক স্থানে রয়েছে। লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার, মানসিক ভাবে ডিপ্রেশন আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, কেউ জানতে পারছে না, এবং সেটা আস্তে আস্তে কিন্তু একদম মারক স্থানে চলে যাচ্ছে। এমন নয় আমি প্রবলেমটাকে বা আমার মানসিক যে যন্ত্রটাকে হ্যান্ডেল করে নিচ্ছি, এখন তুমি একদম আমি আর পাচ্ছি না, কেউ আমাকে রক্ষা করো, এখান থেকে বের করো, এই টেন্ডেন্সিটা তোমার মধ্যে চলে আসছে। এবং শনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রহ, আমি বারবার ধরে বলেছি। এবং 10 নম্বর ঘরে শনি যখন নিচস্থ হয়ে যাচ্ছে, সে কিন্তু 4 নম্বর ঘর আমার ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করে দিচ্ছে, আবার 5 নম্বর ঘর আমার সফলতার জায়গাটাকেও হ্যাম্পার করছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই যে 1, 6, 10 এই যে 3টে ঘর, এই 3টে ঘরের মধ্যে 1 নম্বর ঘরকে যে শুক্র, এবং সেই শুক্র 1 এবং 11-র মধ্যে যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু রাহু বসে রয়েছে। তাহলে রাহু যখন বসে রয়েছে, সেই রাহু কিন্তু পজিটিভ হয়ে বসে নেই। আমি বারবার ধরে বলেছি, রাহু মানে কখনোই কিন্তু আমি আমার সংসারে থেকে, আমি বহুবার বলেছি, তুমি আমার ইউটিউব চ্যানেলটা যদি ফলো করো, যে আমি মাছ ভাতকে অফিসে গেলাম, ফিরে এসে আবার মুড়ি চানাচুর চপ মেখে বাংলা সিরিয়াল দেখছি বা বিশ্বকাপের ফাইনাল দেখছি, সেটা কখনো সম্ভব নয়। আমাকে দূরবর্তী স্থানে কিন্তু ফেলে দেবে, এবং দূরবর্তী স্থানে তুমি ভালো নেই কেন? তার কারণ গ্রহণ দোষের আন্ডারে চলে এসছো, তার কারণ দারিদ্র যোগের আন্ডারে তুমি চলে এসছো, এবং দুর্ভাগ্য যোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তুমি যে তোমার যেখানে তুমি জন্মেছো বা যেখানে তোমার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, যেখানে তুমি জন্মেছো যেখানে তোমার স্ত্রী সন্তান রয়েছে, যে পশ্চিমবঙ্গে, সেখান থেকে এমন একটা স্থানে চলে গেছো, বাইরেটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা। এখান থেকে আমি কোন ক্রমে পালাতে পারলে বাঁচি, এই মানসিকতা তোমার চলে আসবে। কেন না, আমার বিদেশ ভূমি বলতে রাজ্য থেকে ভিন রাজ্যও হতে পারে, দেশ থেকে অন্য দেশের কথাও হতে পারে, এটাও আমি বারবার ধরে বলেছি। তাহলে আমি এখন যেখানে রয়েছি, আমি সেই জায়গাটার নাম উল্লেখ করতে চাই না, সেটা টেরিফিক জায়গা, আমি সেখানে ঘুরে এসেছি, কিন্তু সেটা 3 দিনের জন্য ভালো, 2 দিনের জন্য ভালো, সেখানে বসবাস করা বা সেখানে কাজ করা টেরিফিক কঠিন ব্যাপার, সেটাও আমি জানি। কেন এই নেগেটিভ সিচুয়েশনটা হলো? তার কারণ এক্ষেত্রে কিন্তু রাহু নেগেটিভ হয়ে গেছে। তোমাকে বোঝাতে পারছি নিশ্চয়ই, তোমাকে বোঝাবার জন্য আমি একদম সরল ভাবে ব্যাখ্যা করছি। রাহু কিন্তু এখানে উচ্চস্থ নেই। আমি ক্যালিফোর্নিয়াতে দারুণ কাজ করছি, বা আমি দেখা যাচ্ছে দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে দারুণ কাজ করছি, সেটা লক্ষ্য করা যাবে না। কেন যাবে না? তার কারণ রাহু এবং সূর্যের গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে। গ্রহণ দোষ সৃষ্টি হওয়ার ফলে তুমি অত্যন্ত স্পর্শকাতর বটে,
মোটা চামড়া তোমার নয়, তুমি কিন্তু ভীষণ স্পর্শকাতর টাইপের মানুষ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেকে আছে চোখ বন্ধ করে আমি একদম সহ্য করে যাচ্ছি, কিন্তু আজকের দিনে সেই জায়গাটাও তোমার লক্ষ্য করা যাচ্ছে না, তোমায় আজ মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা। তার কারণ কি, কর্মফলের জায়গায় হিট করছে কিন্তু সূর্য, রাহুর সাথে যে সূর্য গ্রহণ সৃষ্টি করছে সে কিন্তু কর্মফলের অধিপতি গ্রহ। আবার সেখানে যেহেতু শুক্র বসে আছে, তাহলে কর্মফলটা আমি সঠিক মতন পাচ্ছি না। আর যেহেতু রাহু সূর্যের সাথে বসে রয়েছে শুক্রের ঘরে, তাহলে ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, বস কখনো আমার সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট করবে না, বা যেখানে কাজ করছি সেই জায়গায় দেখা যাবে অস্তিত্ব সংকট হয়ে যাচ্ছে, এই বোধহয় কাজ চলে গেল, বা প্রথমত মানসিক ভাবে আমি মানে ডিপ্রেশনের জায়গায় চলে যাব, মানসিক ভাবে স্যাটিসফাই আমি কখনোই হতে পারবো না। দ্বিতীয়ত আমার মনে হবে এই বোধহয় কাজ চলে গেল, এই বোধহয় আমার সাথে, কারণ সারাক্ষণ তোমার সাথে একটা অসহ্যকর কিন্তু ব্যবহার করবে, পরিবেশ সৃষ্টি করবে, চাপ দেবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তাই না? সর্বক্ষণ কর্মে টেনশন থাকার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর তুমি ভালো মতো লক্ষ্য করো, সূর্য এবং রাহুর একত্রীকরণ, সূর্য আবার কেতু, এটাও কিন্তু গ্রহণ দোষের আন্ডারে চলে আসছে, 1 এবং 7 কানেকশন। তার ফলে আমি কিন্তু বৈবাহিক জীবনের জায়গাটাও সঠিক লক্ষ্য করতে পারছি না, এবং তুমি দেখবে তোমার স্ত্রীর মধ্যে রোগ জন্মাবে, তোমার স্ত্রী আস্তে আস্তে ডিটোরিয়েট করতে শুরু করবে, মানসিকভাবে ফিজিক্যালি রোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমাকে এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই জানিয়ে রাখি, তুমি একজন শিক্ষিত মানুষ, তাহলে তোমার জানা প্রয়োজন যে তুমি যেমন তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আরো নানান কিছু পাঠিয়েছো, হ্যাঁ, সেরকম একটা মানুষ, এক একটা মানুষ হচ্ছে উপন্যাস সমুদ্রের মতন। তোমার স্ত্রীর আলাদা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বা চোখের কর্নিয়া কালপুরুষ ছক আছে, তোমার সন্তানের আলাদা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, চোখের কর্নিয়া কালপুরুষ ছক আছে। তাহলে কখনোই তোমার মধ্যে দিয়ে তোমার স্ত্রী বা তোমার সন্তান সম্পর্কে আমি কখনোই প্রেডিকশন করব না, এটা আমার প্রফেশনাল এথিক্স। আমি যখন লাইভ অনুষ্ঠান করব, তখন যেহেতু আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে প্রমোট করছি, তখন আমি অনেক কিছু বলবো যাতে মানুষ বিশ্বাস করে যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পাওয়ার আছে, সেটা কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে প্রমোট করা। কিন্তু যখন প্রফেশনালি আমি কোনো প্রেডিকশন করব, তখন কোনো মতেই কিন্তু যার প্রেডিকশন করছি তার বাইরে অন্য কারোর সম্পর্কে কোনো কথা বলবো না, যদি না মারাত্মক কোনো নেগেটিভিটি দেখি। এক্ষেত্রে খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে চন্দ্র এবং শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স যখন সৃষ্টি হচ্ছে, তার 5 নাম্বার, এবং আমি বললাম শনি কিন্তু 4 নাম্বার ঘরকে, আমার ব্যক্তিগত জীবনকে 5 নাম্বার ঘরকে, 5 নাম্বার ঘর দ্বারা কি হচ্ছে, সফলতার জায়গাটাকে হ্যাম্পার করছে শনি, শনি এবং চন্দ্রের তীব্র বীর্যক সৃষ্টি হচ্ছে। তাহলে 5 নাম্বার ঘর মানে কি, বুদ্ধির জায়গাটাও আমার বুদ্ধিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে দেবে না। এছাড়াও যেহেতু 12 নাম্বার ঘরে বুধ বসে রয়েছে, তাহলে বুধ মানেও কিন্তু যুক্তি বুদ্ধি, ভুল যুক্তি, ভুল বুদ্ধি, ভুল সিদ্ধান্তের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘর দ্বারা সন্তানের জায়গাটাও লক্ষ্য করা যায়। সেই সন্তান কিন্তু আস্তে 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 আস্তে, মা শারদা বলেছিলেন, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। তাহলে সে কিন্তু পড়াশোনা ছাড়া বাদ বাকি সবকিছু করছে, পড়াশোনা সে সঠিক মতন করবে না, এটুকুই শুধু বলতে পারি। এবং 5 নাম্বার এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যেহেতু শনি 10 নাম্বার ঘরে বসে আছে, আমি বারবার ধরে বললাম 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি ভাবের সঠিক রেজাল্ট পেতে গেলে 10 নাম্বার ঘরকে সঠিক থাকতে হয়। সুতরাং ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 5 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ একই তো শনি, এবং সে একদম নেগেটিভ চন্দ্রের ঘরে বসে থাকার জন্য এই সন্তানের জন্য পারিবারিক সুখ শান্তি ও বিঘ্ন ঘটবে। ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যায় 2:1% মধ্যে দিয়ে শুক্র ড্যামেজ হয়ে যাবার জন্য, তাহলে স্ত্রীর জায়গাটাও কিন্তু সন্তানের জন্য কেবল নয়, স্ত্রীর জায়গাটা আস্তে 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 মারাত্মক ড্যামেজ হয়ে যাবার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। স্ত্রীর জায়গাটা মারাত্মক ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমাকে সাবধান হতে হবে এখন থেকেই। কি সেই ড্যামেজ, কেন সেই ড্যামেজ, কি কারণের জন্য সেই ড্যামেজ যদি জানতে হয়,
তাহলে স্ত্রীর প্রেডিকশন করানো মাস্ট। আর সন্তানের ক্ষেত্রেও যদি জানতে হয় তাহলে সন্তানেরও প্রেডিকশন করানো মাস্ট। এক্ষেত্রে এইটুকুই যেটা লক্ষ্য করা যাচ্ছে, সন্তান পড়াশোনা ছাড়া সবকিছু করছে এবং সে ভুল পথে পরিচালিত হচ্ছে 5 নাম্বার ঘর, এবং তার দ্বারা 4 নাম্বার ঘর ব্যক্তিগত জীবনটা কোলাপস করে যাচ্ছে। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় স্ত্রীর জায়গাটা, স্ত্রী কিন্তু আজকের দিনে একদম ভালো নেই, মেন্টালি ফিজিক্যালি স্যাটিসফ্যাকশনের দিক দিয়েও সে একদম কিন্তু ভালো নেই। কেননা স্ত্রী কিন্তু একজন পুরুষ মানুষের স্ত্রীর জায়গাটা লক্ষ্য করা হয় কিন্তু শুক্র দ্বারা। সেই শুক্র প্রথমত হচ্ছে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে গেছে। সেই শুক্র কিন্তু রবির ঘরে দারিদ্র্য যোগ সৃষ্টি করছে। সেই শুক্র আবার কি হচ্ছে, গ্রহণ দোষের আন্ডারেও বসে রয়েছে এবং দারিদ্র্য যোগ সৃষ্টি করছে 1 নাম্বার ঘরে। কেননা তুলা, বারবার আগেই যেটা বললাম। তাহলে স্ত্রীর জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কেবল তার অসুস্থতার জায়গা নয়, সব দিক দিয়ে ড্যামেজ কিন্তু আমি স্ত্রীর জায়গাটা লক্ষ্য করতে পারছি। আর সন্তান পড়াশোনা ছাড়া বাদ বাকি যা যা কিছু করা প্রয়োজন, যদিও আমি যেটা দেখতে পাচ্ছি তার ব্যবহারিক পরিচয়, তার বেড়ে ওঠাটা নেগেটিভ ভাবে হচ্ছে। কারণ তাদের প্রেডিকশন করানো অবশ্যই প্রয়োজন বলে আমার মনে হয়, অবশ্যই প্রয়োজন বলে আমার কিন্তু মনে হয়। এবার ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, তুমি জীবনে সফল হতে পারছো না কেন, এটা তো জানা প্রয়োজন। আমি আমার জীবনে সফল হতে পারছি না কেন, তার কারণ 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গাটা বোঝা যায়। আমার কর্মফলটা যখন আমি সঠিক মতন পেতে শুরু করব তখনই তো আমি সফল হব। Success never comes by a day only, it needs hard labor and hard labor brings confidence to achieve the success. তাহলে এই ক্ষেত্রে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে নেগেটিভ ভাবে বসে রয়েছে এবং 4 নাম্বার ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। 4 নাম্বার ঘর মানে কি? 4 নাম্বার ঘর মানে আমার আনন্দের জায়গাটা। 4 নাম্বার ঘর মানে ওই যে বললাম, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য আমি নিজেকে কতটুকু প্রস্তুত করতে পারছি। তাহলে আমি একটা কর্মস্থানে সারাক্ষণ যদি ভয়ের মধ্যে থাকি, আমি একটা কর্মস্থানে সারাক্ষণ যদি কাজ বেলুমের মধ্যে থাকি, আমি সিচুয়েশন বা আবহাওয়া বা যে আমার যে চাহিদা, যে কোনো জিনিসের চাহিদা, সেগুলো যখন ফুলফিল করতে পারছি না, তার মধ্যে আমি আমার 100% কোনো ক্ষেত্রেই কখনো দিতে পারবো না। কেননা আমার কি হয়ে যাচ্ছে, আমি এই সিচুয়েশনের দ্বারা কি হয়ে যাচ্ছে, আমার যে সত্তাটা, আমার যে ভাইব্রেশনটা, সেটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, বা সেটা কিন্তু পুরোপুরি বের করবার মতন উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি করছে না। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং জীবনে সফলতার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 9 নাম্বার ঘরটা দ্বারা আমরা কি বুঝি? প্রথমত সংযোগের জায়গাটা বুঝি, দ্বিতীয়ত মান সম্মানের জায়গাটাও কিন্তু বুঝি, পিতৃভাব বুঝি, দ্যাট ইজ ডিফারেন্ট, বাদ দিয়ে দিলাম। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তোমার বয়স কম নয়, 50+ বয়স। তাহলে 9 নাম্বার ঘরে বুধের ঘরে যে মঙ্গল বসে রয়েছে, সেই বুধ কিন্তু 12 নাম্বার ঘরে কিন্তু ফিজিক্যালি সেই বুধ বসে রয়েছে এবং 12 নাম্বার ঘরটাও কিন্তু কন্যা রাশির ঘর, তাহলে বুধের ঘর। তাহলে মান সম্মানের জায়গাটাও কিন্তু উৎকৃষ্টতা বা উৎকর্ষতা কখনো রিপ্রেজেন্ট করছে না। মান সম্মানের জায়গায় টানাটানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা আমরা সংযোগ বা লাক ফ্যাক্টর, ভাগ্য, নিয়তি, হোয়াটএভার যাই বলি, তাহলে সেই জায়গাটার সাপোর্টের জায়গাও কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। সংযোগের সাপোর্টের জায়গাটাও কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে তুমি সসম্মানে বিরাজ করছো সেটা কিন্তু আমি বলতে পারছি না, বা তোমার মান সম্মানের জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। বোঝাতে পারলাম? সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু 9 নাম্বার ঘরে যখন বসে থাকে, তখন এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে মানে তুমি আজকের দিনে অর্থনৈতিক ভাবেও যেটা তুমি তোমার স্যালারি বলো বা রেমুনারেশন বলো, হোয়াটএভার যাই পাচ্ছ, তুমি ব্যয়ের স্থানের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে অর্থনৈতিক জায়গাটা তো কোলাপস হচ্ছেই, তার চাইতেও বড় কথা যেটা, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা তোমার জীবনে আসছে না। তার কারণ যেহেতু 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মান সম্মানের জায়গাটায় বসে থাকে,
সেক্ষেত্রে কি হয়, এটা আমি বহুবার দেখেছি। আমি 100 টাকা এখন পাচ্ছি, আমার দরকারই 50 টাকা পাবো, কিন্তু সম্মানের জায়গাটা আমার চাই। একটা সময় সেটা আমার মধ্যেও মারাত্মক ছিল। আমার কাছে যে টাকা পাচ্ছি আমি, সেই টাকাটা ম্যাটারই করে না, সম্মান সর্বপ্রথম। কেননা আগেই যেটা বললাম, 1 নাম্বার ঘরে রবির অবস্থান মানে তার মেরুদণ্ডের জায়গাটা মারাত্মক হয়, মানে কম্প্রোমাইজ করতে চায় না সে কখনো, মানে কি বলে, মেরুদণ্ডহীন ক্লিবলিঙ্গ বা সরীসৃপ হয়ে যেতে পারে না। আত্মসম্মান বোধ তার কিন্তু মারাত্মক থাকে এবং অত্যন্ত স্পর্শকাতর সে হয়। এবং 11th হাউস যেহেতু রবি এবং শুক্রের একত্রীকরণ যখনই ঘটছে, দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছে, কর্মফলের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং ইম্পর্টেন্ট জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 নম্বর ঘর এবং 11th হাউস যদি দেখা যায়, তাহলে শনি এবং শুক্রের অবস্থান, রবি এবং শনির অবস্থান, তাহলে বন্ধুত্বের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সম্ভবত তুমি এরকমও কোনো প্রশ্ন করেছো, আমি অনেক জানাশোনা, অনেক আমার মানে কলিগস হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, হোয়াটএভার, যাই হোক, বন্ধুস্থানীয় হতে পারে, তাদেরকে অনেক আমি দিয়েছি যে আমি ভালো কোনো চাকরি ফাকরি যদি পাওয়া যায়, তাতে দরকার হলে একটু টাকা পয়সা যদি কমও হয় তাহলেও কোনো ব্যাপার নয়। মনে রেখো, বন্ধুত্বের জায়গাটাও আমি কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বা যাদেরকে তুমি বন্ধু বলে মনে করছো, সেটা কলিগস হতে পারে, বললাম যেটা, হ্যাঁ, সেটা আত্মীয় স্বজন হতে পারে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, বন্ধুত্বের জায়গাটাও বা সেখান থেকেও গুড রেজাল্ট পাওয়ার জায়গাটাও আমি কিন্তু কোনো মতেই লক্ষ্য করতে পারছি না। কেমন এই ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুমি একটা প্রশ্ন করেছো, আমি কি আমার ঘরের জায়গায় ফিরে যেতে পারি? আমি ঘরের জায়গায় ফিরে গিয়ে দরকার হলে কম মানে স্যালারি পাবো, আমি কি ইয়ে করতে পারি? 28/1/2028 এই অবস্থান যদি লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাহুর অবস্থানটা যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু প্রথমত যেটা দেখা যাচ্ছে, এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু এক্সট্রিম লেভেলে আস্তে আস্তে চলে যাবে। আমি জানি তুমি প্রেডিকশন করাবে, তারপর তুমি ভ্যানিশ হয়ে যাবে, নেগেটিভিটি অফ করবে না। নেগেটিভিটি অফ না করলে এখান থেকে বেরোনো বা এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন আরো জটিল থেকে জটিলতর হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু তোমার স্ত্রীর জায়গায় এবং তোমার সন্তানের জায়গাটাতেও লক্ষ্য করা যাচ্ছে। তোমার স্ত্রী কিন্তু এখন তোমার সন্তানকে আর হ্যান্ডেল করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, ও এতটাই কিন্তু অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 28/1/2028 এই সময়টা আগে তোমার যে কোনো ভিন রাজ্য, ভিন দেশ, হোয়াটএভার, যাই হোক, সেখান থেকে নিজের স্থানে ফিরে এসে কাজ পাওয়ার জায়গা সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু যখনই তুমি নেগেটিভিটিটা অফ করবে, তখনই তুমি বুঝতে পারবে তোমার মধ্যে প্রথমত এই যে একটা মান সম্মানের জায়গা বা কোরিয়াল রিলেশন ক্রিয়েট হচ্ছে না, বা বসেরদের যে চাপ দিচ্ছে, এই জায়গাগুলোকে আস্তে 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 রিপেয়ার করতে হবে। এখনই কিন্তু তুমি তোমার যেখানে তোমার মানে স্ত্রী এবং সন্তান থাকে, সেখানেই কাজ পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। 28/1/2028 আগে বিন্দু মাত্র লক্ষ্য করা যাচ্ছে না। বোঝাতে পারলাম? কিন্তু নেগেটিভিটিটা অফ করা ভীষণ প্রয়োজন। এই যে সূর্য এবং রাহুর মধ্যে যে গ্রহণ দোষের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং যদি আমি খুব ভালো মতন 1-6-10 কানেকশন, 10 নাম্বার ঘর, তোমার যে স্টোন গুলো তুমি পড়েছিলে, এই স্টোন গুলো কিন্তু তোমাকে আরো বিপথে চালিত করে দিয়েছে। তার কারণ তোমার 10 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে রয়েছে, 11 নাম্বার ঘর নেগেটিভ হয়ে রয়েছে, 12 নাম্বার ঘর নেগেটিভ হয়ে রয়েছে, 1 নাম্বার ঘর নেগেটিভ হয়ে রয়েছে। আমি এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, তুমি হয়তো আমাকে তোমার অনেক পজিটিভ সাইড রয়েছে, কিন্তু আলোচনা করা একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ নয়, বা একজন অ্যাস্ট্রোলজারের কাজ নয়। একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করা, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কোনো প্রয়োজন পড়ে না। নেগেটিভ সাইডটাকে কিন্তু আমি শুনলাম, শুনে বাই হোক বাই প্রুফ, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিকে অফ করব, এই ধরনের মানসিকতা যদি থাকে, তবেই কিন্তু সেখান থেকে বেরোনো সম্ভব। এমন অনেকে রয়েছে যারা প্রেডিকশন করিয়েছে, শুনলে দূর, আবার নেগেটিভিটি অফ করা, আবার অর্থ খরচ করা, হারিয়ে গেল, তারা কিন্তু আবার ফিরে আসবে। যেমন প্রচুর 3-4 বছর আগে প্রেডিকশন করিয়েছে, এখন বলছে এখন রেভিনিউ নিতে চাই। সম্ভব হয় না, কখনো সম্ভব হয় না। বুঝতে পেরেছো?
এবার ইম্পর্টেন্ট জায়গায় আমি চলে আসি। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে এই যে মঙ্গল এবং কেতুর অবস্থান এবং বৃহস্পতি এবং সূর্যের অবস্থান 11 নম্বর, 4 নম্বর এবং 9 নম্বর ঘরকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, এই যে সময়টা দেখছো, আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমার খুব ভালো কর্ম পাওয়ার জায়গা কিন্তু 2023-এর পর থেকেই ছিল। তুমি অস্বীকার করতে পারো সেই সময় তোমার হাতে জেমস্টোন ছিল। এই যে এন্ড অফ 2023 বা 2024, 2025 এই সময়টা কর্মের দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু তোমার জীবনে উন্নতির সময় ছিল, স্যাটিসফ্যাকশনের জায়গায় ছিল, কিন্তু আলটিমেট যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গাটা তুমি কোনো মতেই কিন্তু পাওনি। তুমি কোনো মতেই কিন্তু সেই জায়গাটা তুমি পেলে না। পেলে নাটা কেন? তার কারণ তুমি ভুল ভাবে কিন্তু গ্রহের প্রতিকার তো হলোই না, বা ওই যে বললাম অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, সেই হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে গেল, তোমাকে আরো বেশি স্পর্শকাতর করে দিল। এবার আমি তো বলতে পারবো না যে আমার ড্রব্যাকসটা কি, আসলে তুমি কম্প্রোমাইজ করতে কখনো পারবে না, কেননা লগ্নে যার রবি থাকে, স্যাক্রিফাইস করতে পারবে না। মানে অনেক ক্ষেত্রে এটা আমার জীবনে বহুবার হয়েছে, একটা মানুষ ভুল বুঝতে পারছি তবুও আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে। কিন্তু যখন এই যে 1 নাম্বার ঘরে রবির অবস্থান, সেই রবি কখনোই তোমার মধ্যে এতটাই দেখা স্পর্শকাতর, তুমি আমি যদি ভুল না হই তাহলে কেন আমি অ্যাডজাস্ট করতে যাবো, এই মানসিকতা চলে আসবে। কিন্তু সেটা ড্যামেজ করে দিচ্ছে কেন? তার কারণ রবির পজিটিভ ফাংশনটা কিন্তু তোমার জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে না, যেহেতু এই যে শুক্র এবং রবি দারিদ্র্য যোগ ফল ডাউন করিয়ে দিচ্ছে এবং সেখানে গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে রাহু এবং সূর্যের দ্বারা। রাহু এবং সূর্যের একত্রীকরণে যে গ্রহণদোষ সৃষ্টি হয় সেটাকে বলা হয় আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যায়। আমি আমার মতন করে একটা পরিবেশ চাইছি, আমার চাওয়াটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু দেখা যাচ্ছে সেরকম পরিবেশ যখন আমি পাচ্ছি না তখন আমি অ্যাডজাস্ট করতে পারছি না। আমি যেটা চাইছি সেটা হচ্ছে সঠিক, ন্যায়সঙ্গত হয়তো, কিন্তু অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের ক্ষেত্রে করতে হয়, সেটা করতে পারছি না, এবং তার ফলে মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে চলে আসছে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 2024 সাল, 2025 সাল, এই বছরগুলো অত্যন্ত পজিটিভ হওয়া উচিত ছিল। তুমি কি 1 বছর আগে, কি 5 মাস আগে, 6 মাস আগে স্টোন তুলে রেখেছো সেটা দেখে লাভ নেই, বা যে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলে সে তোমাকে সঠিক মতন গাইডলাইনটা মানে গাইডেন্স করেনি, গাইডলাইন দেয়নি বা সঠিক রুটটা দেখায়নি। তার কারণ যেটা সেটা হচ্ছে ভুলভাবে ইমপ্লিমেন্ট করার জায়গা, নিজেকে, নিজের চিন্তাধারাকে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। তুমি যদি মনে করো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই না করলে নেক্সট 1 বছরের মধ্যে মেন্টালি ড্যামেজ হয়ে যাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি, তাও তোমাকে আমি জানিয়ে রাখি, যদি কোনো কারণে দেখা যায় যে আমি রেমিডিয়াল প্রসেস তুমি অ্যাপ্লাই করলে এখান থেকে বেরিয়ে তুমি আসতে পারবে, কিন্তু তুমি তোমার রাজ্যে ফিরে কর্ম করবে এবং স্যাটিসফাই হবো, সেটা কিন্তু 28/1/2028 আগে কখনোই লক্ষ্য করা যাচ্ছে না। তবে একটা কথা তোমাকে আমি অবশ্যই বলি, তুমি চেষ্টা করলে অনেক জায়গায় হয়তো কাজ পেতে পারো, কিন্তু চ্যালেঞ্জ করলাম সেখানেও তুমি অ্যাডজাস্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নেগেটিভিটিটাকে অফ করছো। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নেগেটিভিটিকে অফ না করছো ততক্ষণ পর্যন্ত যে কোনো জায়গায় কাজ করতে গিয়েই তোমার প্রবলেম সৃষ্টি হবে, এবং তুমি ডেফিনিট ভাবে কিন্তু এইখানে 3 বছর, ওখানে 2 বছর, ওখানে 5 বছর এরকম করে করেই কাজ করবে। কোনো কারণে দেখা গেল যে তোমার স্ত্রী এবং সন্তান যেখানে আছে সেখানেও তুমি কাজ পেলে, সেই কাজটাও দেখা গেল 1 বছর বা 6 মাস পরেই মনে হলো এই কাজটা আমার চলবে না, আমাকে অন্য কোথাও কাজ পেতে হবে, আবার দেখা গেল বাইরে চলে এলে। কেননা এখন রাহুর যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু তোমাকে বাইরেই কাজ করাবে, স্যাটিসফ্যাকশন বিহীন ভাবেও কাজ করাবে, এবং এই নেগেটিভিটিকে অফ না করলে ড্যামেজ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এই প্রেডিকশনটা আমি পূর্বেও করেছিলাম। আমার যেটা মনে হচ্ছে
এই প্রেডিকশন, এই ছকটা দেখে যেটা মনে হচ্ছে, পূর্বেও কেউ না কেউ তো এই প্রেডিকশনটা, তোমার কোনো আত্মীয় স্বজনও হতে পারে, এই প্রেডিকশনটা আমাকে করিয়েছিল, আমার যেটা মনে হচ্ছে। এই ছকের মধ্যে বিশেষ করে আর কোনো কিছুই বলার নেই। হ্যাঁ, কখনো কোনো মতেই কিন্তু তুমি বিজনেসের দিকে যাবে না, তুমি সার্ভিসের জায়গাটাতেই থাকবে। সার্ভিস 6 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তোমার, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা, হ্যাঁ, বা আমার সফলতার জায়গা, সঠিক কর্মফল পাওয়ার জায়গা, এগুলো একদম লক্ষ্য করা যাচ্ছে না। খুব সাবধান, মান সম্মান ধরে টানাটানি হতে পারে, সেটাও খুব সাবধান থাকতে হবে। তুমি খুব ভালো মতন যদি লক্ষ্য করো, তাহলে দেখবে 10 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে যাওয়ার জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তুমি এখন স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছ। প্রত্যেকটা ক্ষেত্রে একটা অনিশ্চয়তা গ্রাস করছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আজকের মতন এইটুকুই, নমস্কার। Thank you.